আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন কাল, মাদারীপুরে সংঘর্ষে 20 জন আহত, ঘরে ঘরে গিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। চতুর্থ দফার টক্সিক ঘোষণা। রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস থাকছে না, জানালেন বাস মালিকরা। ভাড়া বৃদ্ধি অযৌক্তিক মন্তব্য জাফরুল্লাহ চৌধুরীর। অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সিপিকে। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। সরকারের বিদায় ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় বলছেন বিএনপি নেতারা। আন্দোলনে ব্যর্থরা সমালোচনাকে কৌশল হিসেবে নিয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের। 426 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন। তার সবশেষ অবস্থা জানানি খুঁজছে ইন্টারপোল। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। কাল দেশের 115টি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আজ মধ্যরাত থেকে 54 ঘন্টার জন্য বাইক চলাচল বন্ধ হচ্ছে নির্বাচনী এলাকায়। বৃহস্পতিবার দেশের 115টি উপজেলায় দ্বিতীয় ধাপে 838টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 8টা থেকে এসব ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম, হবিগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে 3 উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ফটিকছড়ি উপজেলায় 14টি, সীতাকুণ্ড উপজেলার 9টি ও মিরসরাই উপজেলার 16টি ইউনিয়নে ভোট হবে বৃহস্পতিবার। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে বরিশালে 3টি উপজেলায় 12টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউপি নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা সদর উপজেলার 13টি ইউনিয়নের 126টি কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার 11টি ইউনিয়ন পরিষদে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে ব্যালট পেপার পাঠানো হবে কেন্দ্রগুলোতে। এদিকে ঝিনাইদহের মহেশপুরে 12টি ইউনিয়নে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক হয়েছে উপজেলা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। 126টি কেন্দ্রের সব কটিকেই ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। সকলকে আমরা আশ্বস্ত করেছি এবং সকলকে নির্দেশনা দিয়েছি যেন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ যেন তারা করে বা প্রস্তুতি রাখে। নীলফামারী সদর উপজেলার 11টি ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব সরঞ্জাম বিতরণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেখানে পুলিশ থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, বিজিপি থাকবে, 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে 3 জন। নাটোর সদর উপজেলায় 7টি এবং বড়াইগ্রাম উপজেলায় 5টি ইউপি নির্বাচন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় প্রতিটি কেন্দ্রে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে মাদারীপুরের কালকিনিতে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার সকালে কালকিনি উপজেলার সিডিখান ইউপির 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। নৌকা প্রতীকের প্রার্থী চান মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিলন মিয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে দফায় দফায় ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। চতুর্থ ধাপে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান সিইসি।
এ সময় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলেই ইউপি নির্বাচনে উত্তেজনা বেড়েছে। সহিংসতা এড়াতে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান সিইসির। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, আগামীকালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ইসি। তবে বাংলাদেশের বাস্তবতা বোঝার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ঘরে ঘরে মহল্লে মহল্লে পুলিশ দিয়ে পাহারা দিয়ে এই জাতীয় ওই অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। প্রথমে যেটা আমি বলেছি, এটা একমাত্র উপায় হলো যারা নির্বাচন সাথে সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের সহনশীলতা এবং তাদের নির্বাচন সুলভ আচরণ করা। এই যে উত্তেজনাকর পরিস্থিতি, এটারও উত্তেজনা যেটা থাকে সেটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার বহিঃপ্রকাশ। সেটাও তো বোঝা যায় যে লোকজন ভোট দেবে, অবশ্যই ভোট দিতে লোকজন আসবে। যে কোনো অস্থিতিকর পরিস্থিতি যদি হয় তারা কঠোর হাতে সেটা দমন করবে, সেটা নির্দেশনা আছে। বৈঠকে চূড়ান্ত করা হয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে 25 নভেম্বর পর্যন্ত। বাছাই হবে 29 নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় 6 ডিসেম্বর। চতুর্থ ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এটি ভোট গ্রহণের তারিখ 23 ডিসেম্বর। ইউপি হলো আমাদের 840টি। দ্বিতীয় ধাপে আগামীকাল ভোট গ্রহণ হবে 840টিতে, যেখানে মোট চেয়ারম্যান প্রার্থী 3310 জন, সংরক্ষিত 9161 জন এবং সাধারণ প্রার্থী 28747 জন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ভাড়া বাড়ানোর পর এবার সব বাসই লোকাল চালানোর ঘোষণা দিল বাস মালিকরা। সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, থাকছে না সিটিং সার্ভিস ও গেট লক ব্যবস্থা। তবে গেট লক ও সিটিং হিসেবে আগে থেকে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল তা কমানোর কোনো ঘোষণা দেননি তিনি। তার দাবি, রাজধানীতে মাত্র 192টি বাস সিএনজি চালিত। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় হচ্ছে গণপরিবহনে। এমনকি সিএনজি চালিত বাসেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। 10 নম্বর থেকে মৌচাকে যেতাম 25 টাকা, এখন 35 টাকা নিচ্ছে, 10 টাকা বাড়াইছে। আর ফার্মগেট থেকে 10 নম্বর 5 টাকা বাড়াইছে। ভাড়া বাড়িয়েছে, এটা ভাড়া যে সরকার বলছিল যে এত টাকা এত, সেই অনুপাতে ভাড়া ঠিক হয় নাই। ভাড়া আমাদের কাছ থেকে বাড়তি নিতে এসছে। যেটা 10 টাকা ছিল সেটা 15 টাকা নিচ্ছে, যেটা 25 টাকা ছিল 35 টাকা নিচ্ছে, 60 টাকা 80 টাকা নিচ্ছে, অনেক বেশি করে নিচ্ছে। পথে গাড়ি সংকটে একদিকে যাত্রীদের জনদুর্ভোগ, তার উপর পরিবহন মালিকদের ঘোষণা সিটিং সার্ভিস চালানো সম্ভব নয়। সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস নামে এই যে কিছু কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়ে আসতেছি, আজকে আমরা সেটা ডিক্লেয়ার করব এবং 3 দিন সময় দিব। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন পরিবহন নেতারা। রাজধানীতে সিএনজি নয়, ডিজেল চালিত গাড়ির সংখ্যা অনেক বেশি বলেও দাবি করা হয়। সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কিনা, তো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, এই বিষয়টা কঠিনভাবে আমরা মনিটরিং করব। 6000 গাড়ির মধ্যে আমাদের অনুসন্ধানে মাত্র 196টা সিএনজি গাড়ি পাওয়া গেছে, সিএনজি বাস, মিনি বাস, এবং যার পার্সেন্টেজ হলো 3.26। ডিজেল ও সিএনজি চালিত বাসে স্টিকার লাগানো, মোবাইল কোর্টের সহায়তা সহ নানা উদ্যোগও সংবাদ সম্মেলনে তুলে ধরেন পরিবহন নেতারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনায় বিপর্যস্ত অর্থনীতি থেকে উত্তরণের জন্য আগামী 1 বছর জ্বালানি তেলের দাম না বাড়িয়ে বরং ভর্তুকি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি, লাগামহীন দ্রব্যমূল্য এবং জনদুর্ভোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। ডাক্তার জাফরুল্লাহ বলেন, ডিজেলের দাম 1 পয়সাও বাড়ানোর দরকার নেই। বাংলাদেশের তহবিলে 48,000 বিলিয়ন ডলার জমা আছে। পাবলিকের জন্য ট্যাক্স প্রত্যাহার করলে দেশ উন্নত হবে। দেশে 2 কোটি পরিবারকে কম টাকায় রেশন দেওয়ার দাবিও জানান। এজন্য প্রতি কেজি চাল 25 টাকা, 15 টাকা কেজি আটা, 50 টাকা কেজি দরে ডাল দেওয়ার পরামর্শ দেন তিনি। ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অসময়োচিত।
করোনার এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোকে অন্যায্য বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি মনে করে রাজনৈতিক, অর্থনীতি কিংবা নৈতিক কোনো মূল্যায়নই জ্বালানি তেলের দাম বাড়ানো সঠিক হয়নি। এতে বিশেষ করে চাপে পড়বে দরিদ্ররা। জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি করেছে সিপিডি। হঠাৎই সরকারি সিদ্ধান্তে গত 4 সেপ্টেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি বেড়ে গেল 15 টাকা। এতে রাতারাতি বেড়ে গেল পরিবহন ভাড়া। সেই জেরে এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। বিশ্লেষকরা বলছেন, তেলের মূল্য বৃদ্ধির বহুমাত্রিক প্রভাব পড়বে অর্থনীতিতে। এমন প্রেক্ষাপটে বুধবার এক সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের মূল্যের প্রভাব নিয়ে মূল্যায়ন তুলে ধরে সিপিডি। ন্যায়ের কথা, ন্যায্যতার কথা বলি, সেই ন্যায্যতার দিক থেকেও কিন্তু এটা অন্যায্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন যদি 20 কোটি টাকা লস হয় তাহলে 365 দিনে কত হবে? 7,200 কোটি টাকা। এই 7,200 কোটি টাকা ভর্তুকি দেওয়াটা এটা কি খুব একটা কঠিন বিষয়? বিপিসির তেল সংগ্রহ এবং বিক্রি, মার্কেটিং সিস্টেম, সেখানেও কিন্তু ব্যবস্থাপনা, সুশাসনের অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন ধরনেরই আসলে সরকারের কাছে বিকল্প ছিল। তাহলে কেন এই ধরনের সিদ্ধান্ত? এমনকি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এটা সর্বব্যাপী এক ধরনের নেতিবাচক অভিজ্ঞতা, সুতরাং সরকারের উচিত ছিল এই ধরনের নেতিবাচক সিদ্ধান্ত থেকে সরা। এমনকি এই বাড়তি ব্যয়টুকুকে সরকার স্টিমুলাস প্যাকেজ হিসেবেও ঘোষণা করতে পারতেন। ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, সরকার লোকসানের কথা বলে তেলের দাম বাড়ালেও শেষ পর্যন্ত লাভ হবে না, বরং অর্থনীতির নেতিবাচক প্রভাবে কমে যেতে পারে রাজস্ব আদায়। সরকারের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবেও এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয়। পাসন যেভাবে করা হলো গণপরিবহনের ক্ষেত্রে, সরকারের যে দুইটা জায়গায় অ্যাডমিনিস্ট্রেট করার শক্তি ছিল, সেই দুই জায়গাতেই কিন্তু এটা সাধারণ ভোক্তাদের বিরুদ্ধে গেছে, সাধারণ উৎপাদকের বিরুদ্ধে গেছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু এটা যে সরকারের জন্য যে লাভজনক হলো, আমি ভর্তুকি কিছুটা কমিয়ে কিছুটা সাশ্রয় করতে পারলাম, মধ্যমেয়াদে কিন্তু সেটা কিন্তু হবে না। সুতরাং এখানে একটা পার্টিকুলার সেক্টরের দৃষ্টিভঙ্গি থেকে দেখার কোনো সুযোগই ছিল না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দাবি করেছে সিপিডি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। 2025 সালের মধ্যে ফ্রান্সের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে অর্থনীতি প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে ফরাসি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বুধবার প্যারিসে বিভিন্ন ফরাসি কোম্পানির সাথে এক বৈঠকে বাংলাদেশে অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ দূতাবাস ও কয়েকটি ফরাসি কোম্পানি যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেন। দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা সহ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলসি প্যালেসে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রেসিডেন্টের গার্ড অব রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগনে যান। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। Bangladesh needs investment and trade. Bilateral trade between Bangladesh and France is growing steadily. France is now Bangladesh's 5th largest export destination. We must aim to double the volume of bilateral trade by 2025. Our export to France also needs to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী আগ্রাসন সমগ্র জাতির মধ্যে এক অদ্ভুত সময় অতিক্রম করছে বাংলাদেশ।
আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারকে বিদায় করা ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। জীবনানন্দ দাশের রূপসী বাংলার অনুবাদ গ্রন্থ বেঙ্গল দ্য নেম ইজ বিউটির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে। বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের অনুবাদ বই এটি। অনুষ্ঠানে বিশিষ্টজন ও তার রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সাধারণ মানুষের মনের কথা বলার অধিকার নেই, এমনকি সামাজিক মাধ্যমেও লিখতে পারছেন না তারা। এই দুঃসময় যখন আমাদের সমস্ত সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না, যখন আমাদের একজন শিশু বা কিশোর তার জীবনের কোনো নিরাপত্তা দিতে পারি না, যখন আমাদের বালিকা তার ফেসবুকের মধ্যে কোনো স্ট্যাটাস দিতে গিয়ে যখন সে পুলিশের দ্বারা আক্রান্ত হয়, গ্রেফতার হয় বা তাকে জেলে নিয়ে যায়, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের অনেককেই শুধুমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার কারণেও তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। এই যে আপনার অবস্থা, এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির মধ্যে, এখানে আমাদের কাছে এখন খুব সুন্দর ভালো কথা আসে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ নূর হোসেনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 34 বছর পরেও গণতন্ত্র সংকটে বাংলাদেশ। বলেন, শুধু প্রশাসনের উপর ভর করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এই সরকার এই ফ্যাসিজম চালু করে তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণকে যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ এবং চাঁদাবাজি করছে, মানুষ অতিষ্ঠ, দ্রব্যমূল্যে অতিষ্ঠ, আইনের শাসন নাই, দেশে বিচার ব্যবস্থা নাই। আজকে একটাই সমাধান, আজকে এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করা, আর তা রক্ষা করতে পারলেই এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সরকার তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নির্বাচনে ব্যর্থরা সরকারের অন্ধ সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে। বৃহত্তর চট্টগ্রাম জোনের অধীনে 6টি জেলা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকতে যারা দুর্নীতি করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের উস্কানি না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন তিনি। জানান, সবার তালিকা তৈরি হচ্ছে, সময় মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, চট্টগ্রামকে পর্যায়ক্রমে সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে। আগামী বছর শেষ হবে দেশের 4টি মেগা প্রকল্পের নির্মাণ কাজ। পদ্মা সেতুতে কার্পেটিং শুরু হয়েছে। কর্ণফুলী টানেলে 74% কাজ শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। আজ শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ সরকার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। সকালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্রের নামে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে সরকার। 1987 সালের 10 নভেম্বর আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের ঢাকা অবরোধ কর্মসূচিতে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নামেন যুবলীগ কর্মী নূর হোসেন। তার এ প্রতিবাদ সহ্য করতে পারেনি স্বৈরাচারী সরকার। নির্মম বুলেটে নিহত হন তিনি। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর 0 পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে প্রধান বাধা বিএনপি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা
অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে। এদিকে বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সরকারের সমালোচনা করেন দলের নেতারা। জনগণের যে দাবি, দল মত নির্বিশেষে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যদি এই সরকার সে দাবি মেনে না নেয়, যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না দেয়, যদি দলীয় সরকার অধীনে নির্বাচন করার চেষ্টা করে, সেই নির্বাচন বাংলাদেশে হবে না, সেই নির্বাচন প্রতিহত করা হবে। এ সময় নূর হোসেনের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, সবাই একই সাথে কাজ করে গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে পারলে শহীদ নূর হোসেনের আত্মদান সফল হবে। নূর হোসেনের এই স্মৃতিটারে মানে সারা জীবন ধরে রাখবেন, যেন জনগণ না ভুলে, দেশে যেন অরাজকতা না হয়, স্বৈরাচার আর না আসে, কোনো স্বৈরাচার দেশে না আসে, এটুকুই আমার আবেদন। এছাড়া সিপিবি সহ বাম রাজনৈতিক দলগুলো ও নবগঠিত গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। 426 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং আরও প্রায় 6080 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পিকে হালদার সহ মোট 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে তাকে ফেরত আনা সম্ভব হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি দুদক। প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে দেশ ছাড়েন প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই এমডির বিরুদ্ধে 2020 সালের জানুয়ারিতে মামলা করেছিল দুদক। তদন্ত শেষে দুদক বলছে, পিকে হালদার 426 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন আর পাচার করেছেন মাত্র 1,17 লাখ কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 100 কোটি টাকার কিছু বেশি। বুধবার ওই মামলার চার্জশিটে অনুমোদন দিয়েছে দুদক। 1.17 কোটি কানাডিয়ান ডলারের সমপরিমাণ অর্থ কানাডায় পাচারের দায়ে তিনি সহ মোট 14 জন এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। মামলায় বলা হয়েছিল, রিলায়েন্স ফিন্যান্সের এমডি থাকাকালে আত্মীয় স্বজনকে দিয়ে 39টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে থাকা 83 জন আত্মীয়ের মাধ্যমে কৌশলে 3.5 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছিলেন তিনি। বিদেশে পালানো পিকে হালদারকে ফেরত আনতে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুদক। আমরা চাইলে তো এদেশে যায় আমাদের পুলিশ পাঠায় ধরে নিয়ে আসা তো সম্ভব না, এটা আন্তঃরাষ্ট্রীয় একটি সিস্টেম, তো সেই সিস্টেমের মাধ্যমে এটা করা হচ্ছে। এবং আপনারা তো জানেন যে অনেক আসামি, অনেক বিখ্যাত মামলার আসামি আমরা আনতে পারছি না। চেষ্টা তো করা হচ্ছে, আমাদের তরফ থেকে সকল ধরনের চেষ্টা করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এর সবাই বিষয়টা নিয়ে কাজ করছে। পিকে হালদারের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যাংকে 6080 কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তিনি দেশে না ফেরায় এসব দুর্নীতির সাথে কারা জড়িত তা যেমন বের হচ্ছে না, তেমনি টাকা উদ্ধারেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আজিমপুরে দেয়াল ধসে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে জিহাদের বাবা নাজির হোসেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দেয়াল ঝুঁকিপূর্ণ হলেও কেউ তোয়াক্কা করেনি। তবে দেয়াল চাপার ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাবার হাত ধরে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় মঙ্গলবার দেয়াল ধসে মৃত্যু হয় শিশু জিহাদের। বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধসে পড়া দেয়ালের অংশ টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নতুন দেয়াল নির্মাণের প্রস্তুতি চলছে, ভেঙে ফেলা হয়েছে দেয়ালের বেশ কিছু অংশ। ওয়ালের অবস্থা ভালো না, এই জন্য যে ওয়াল পড়ে যাব, আবার কিছু জায়গা ভাঙা পড়ে গেছে, এই জন্য দেয়ালের বেশ কিছু অংশ ঝুঁকে আছে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে। অনেক জায়গায় রয়েছে ফাটল। এছাড়া অনেকদিন আগে দেয়াল উঁচু করার ফলে ঝুঁকি বেড়েছে আরও। দেয়ালটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তারপরে ওনারা ভাঙে নাই। এই দুর্ঘটনা হওয়ার পরে এখন মানে সবার চোখে পড়তেছে। এরা শুধু মাঝে মাঝে আসে দেখে, কিন্তু এটা কোনো পদক্ষেপ নেয় না। এরকম যাতে না হয় সেটার ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের সচেতনতার দরকার।
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ করেন, ড্রেন নির্মাণের আগে থেকেই দেয়ালটি ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে ৬ মে গণপূর্ত বিভাগকেও চিঠি দিয়ে দেয়াল সংস্কারের জন্য জানানো হয়েছিল। তারা যে ভাবে বলছে সিটি কর্পোরেশন, তাই আপনার সীমানা কি আমি করে দিব? তার ৪০ বছরে কেন এই বাউন্ডারি ওয়ালটি তারা ঠিক করেনি? যেখানে ওয়ালের মধ্যে মরিচা পড়ে গিয়েছে, তাহলে এই দায়ভার কি পিডব্লিউডি নয়? পাল্টা অভিযোগ করে গণপূর্ত বিভাগ বলছে, দেয়ালের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ করায় ঝুঁকি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ২৫ মে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়ে ড্রেন নির্মাণ কাজ বিরত রাখা বা নিরাপদ দূরত্বে করার পরামর্শ দেয়া হয়। ড্রেন করতে গেলে আমাদের বাউন্ডারি ওয়াল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে করতে হয়, সেটি করা হয়নি। ফলে আমাদের এই বাউন্ডারি ওয়ালের ফাউন্ডেশনের পার্শ্ববর্তী এলাকা এই মাটিটা লুজ হয়ে যায় এবং এই ড্রেন করার ফলে এই ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত হয় এবং যেহেতু এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনাটি ঘটে। এদিকে শিশু জিহাদের মা এখনো সন্তানের কাপড় ধরে শুধু কান্না করছেন সারাক্ষণ। কাপড় ছুঁয়ে সন্তানকে পাওয়ার চেষ্টা। জিহাদের বাবা জানালেন, ছোট ছেলেটি ছিল তার অনেক প্রিয়। ক্ষতিপূরণ তো আপনাকে দিতেই, আপনাকে আমার বাচ্চারা গেছে, এখন আমার বাচ্চারা পাবো না, আর আমার কেস মামলা করতে পারবো না। আপনারা যেটা ভালো মনে বুঝবেন আপনারা ওইটা আপনারা করেন। এমন ঘটনায় আবারও কারো প্রাণ কেড়ে নেওয়ার আগেই যেন সতর্ক হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই বলছিলেন জিহাদের বাবা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 2 জনের, আর নতুন শনাক্ত হয়েছে 235 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে পর্যন্ত মারা গেছেন ২৭,৯০৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,৯৮৭ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৩১, মৃত্যু ১.৭৮, সুস্থ ৯৭.৭১। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫,৭১,৬৬৯। ২৪ ঘন্টায় ২৭১ জন সহ এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,৩৫,৬৬১ জন। মারা যাওয়া 2 জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে একজন ঢাকা আর একজন চট্টগ্রাম বিভাগের। বাকি 6 বিভাগে 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। প্রায় 20 মাস পর খুলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আবাসিক হল। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের বরণ করে নিতে হলগুলোতে ছিল ব্যাপক আয়োজন। করোনা মহামারীর কারণে দীর্ঘ বিরতির পর হলে চাঞ্চল্য ফেরায় খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। তিতুমির এবং আহসানুল্লাহ হলে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। হলে ঢুকতেই মাপা হয় শরীরের তাপমাত্রা। প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বেসিন। একই দৃশ্য বুয়েটের ছাত্রী হলেও। এরই মধ্যে প্রায় ৯৫% শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। ১৩ নভেম্বর থেকে হলে থেকেই অনলাইনে টানা 2 সপ্তাহ ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা। অনুমতি ছাড়া রিংটোন হিসেবে 6টি গান ব্যবহার করে কপিরাইট আইন লঙ্ঘন করায় মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করেছেন ব্যান্ড রকস্টার জেমস। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন জেমস। জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এই মামলা দায়ের করেন এই রকস্টার। আদালত তার জবানবন্দি গ্রহণ করে বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেন। আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমসের অনুমতি না নিয়ে তার গান দীর্ঘদিন ধরে বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন এবং বিজ্ঞাপন সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গে শামিল। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে স্কুল ছাত্র বিকাশ চন্দ্র বিশ্বাসের মৃত্যুর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বকশিশ কম দেয়ায় ওয়ার্ড বয় ওই রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেয়ায় তার মৃত্যু হয়। মৃত বিকাশ গাইবান্ধার পুটিমারি গ্রামের বিশুচন্দ্র কর্মকারের ছেলে। দরিদ্রতার কারণে সে লেখাপড়ার পাশাপাশি একটি ওয়ার্কশপে কাজ করত। মঙ্গলবার সন্ধ্যায় বাইসাইকেলে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র বিকাশ মাথায় গুরুতর আঘাত পায়। রাত 10টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। স্বজনরা জানায়, হাসপাতালে জরুরি বিভাগের কাজ শেষে অক্সিজেন সহ রোগীকে 3 তলায় নিয়ে যাওয়া হয়। ট্রলি বহনকারী কর্মচারী আসাদুজ্জামান দুলু এ সময় 200 টাকা বকশিশ দাবি করলে বিকাশের গরিব বাবা 150 টাকা দেন। ওয়ার্ড বয় দুলু ক্ষিপ্ত হয়ে রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেয়। এতে বিকাশ মারা গেলে হাসপাতালে থাকা অন্য রোগীর লোকজন ওয়ার্ড বয়ের উপর চড়া হয়, কিন্তু আনসারদের সহায়তায় সে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ডাক্তার মনির আলী আকন্দের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যাওয়ার পরে রোগী রক্ত উঠে মারা গেল। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানি। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন কাল মাদারীপুরের সংঘর্ষে 20 জন আহত। ঘরে ঘরে গিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় জানিয়েছেন সিএসসি চতুর্থ দফার তফসিল ঘোষণা। রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস থাকছে না জানালেন বাস মালিকরা। ভাড়া বৃদ্ধি অযৌক্তিক মন্তব্য জাফরুল্লাহ চৌধুরীর। অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সিপিকে। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। সরকারের বিদায় ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় বলছেন বিএনপি নেতারা। আন্দোলনে ব্যর্থরা সমালোচনাকে কৌশল হিসেবে নিয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের। 426 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন। তার সবশেষ অবস্থান জানানি খুঁজছে ইন্টারপোল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ।